বিসমিল্লাহির রহমানির রাহিম। ভিউয়ার্স, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি আমার শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের চ্যানেলটা অত্যন্ত নতুন এবং এই চ্যানেলটার বৈশিষ্ট্য আগে বেশ কয়েকবার আপনাদের সামনে তুলে ধরছি। লাইভ কেস নিয়ে প্রতিদিন যে কেসগুলা পাই, যে কমন প্রবলেমগুলা পাই, সেই প্রবলেম নিয়েই আলোচনা হয় এবং শুধু আলোচনা নয়, নতুন যারা প্যারেন্টস হচ্ছেন বা ভবিষ্যতে প্যারেন্টস হতে পারেন তাদের জন্য চ্যানেলটা কিন্তু অত্যন্ত জরুরি এবং অত্যন্ত অনেক কিছু শিক্ষণীয় বিষয় এই চ্যানেলের মধ্যে আমরা দিয়ে থাকি। আশা করি চ্যানেলটা উপভোগ করবেন, নিজেরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই শিশু স্বাস্থ্য নামে আমাদের ফেসবুকে পেজ আছে, পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি মানুষ যাতে দেখতে পায় সে ব্যবস্থা করবেন। আজকে এরকম একটা সমস্যা যেটা প্রতিনিয়তই আমরা ফেস করি এবং সামনে ভবিষ্যতেও আবার ফেস করতে হবে, সেটা হলো শিশু জন্মের পরে কখন কাঁদলে ভালো আর না কাঁদলে কি হতে পারে, এটা নিয়ে কিছু কথা বলতে চাই। দেখেন, শিশু জন্মের পরপরই তাৎক্ষণিক বাচ্চাটা কান্নাকাটি করতে হবে, তাৎক্ষণিক, ইমিডিয়েট। না কান্নায় খারাপ। যদি না কাঁদে, নিয়ম হলো 1 মিনিট পরে কাঁদলে একরকম, 5 মিনিট পরে, 20 মিনিট পরে, কি 1 ঘন্টা 2 ঘন্টা পরে কাঁদলে কি হবে? যত দেরি হবে তত সমস্যাটা বাড়বে। সুতরাং প্রথম 1 মিনিটের মধ্যে কাঁদলেই, সেই 1 মিনিটকে আমরা বলে থাকি গোল্ডেন 1 মিনিট। আমাদের ইসলাম ধর্মের কথা হলো শিশু জন্মের পরে শয়তান খোঁচা দেয়, এই জন্য কান্নাকাটি করে। আমি ধর্মের বিষয়ে অত লেখাপড়া করি নাই, আমি অত জানি না, এইটুক জানছি বা বয়ান থেকে শুনছি তাই বললাম। আর আমাদের সাইন্টিফিক হলো কজ হলো কাঁদতে হবে, না কাঁদলে কান্নাটাই প্রথম নিঃশ্বাস, কান্নাটাই প্রথম নিঃশ্বাস, কান্নাটা ভালো। এই জন্যে আমরা বলি ও যখন কাঁদে তখন আমরা হাসি, তার মানে ওদের কান্নাটাই আমাদের ভালো এবং আমরা উপভোগ করি ওর কান্নাটা, প্রথম জন্মের পরে যে কান্নাটা। এখন জন্মের পরে না কাঁদলে তার মানে অক্সিজেন শরীরের মধ্যে গেল না। অক্সিজেন শরীরের মধ্যে না গেলে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ব্রেনে, সব থেকে বড় প্রবলেম হয়, ব্রেনে সব থেকে বড় প্রবলেম হয়। আর এই প্রবলেমটাকে আমরা বলে থাকি পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, একে বলে শ্বাসরোধ, জন্মের পরে শ্বাসরোধ। এবং এইটা যদি শ্বাস না নেয়, অর্থাৎ না কান্নাকাটি করে, তাহলে অক্সিজেনের অভাবজনিত কারণে ব্রেনের অনেক ক্ষতি হয়। আমরা তাকে বলে থাকি হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। এটা কয়েকটা স্টেজ আছে, দাগা সেটা বলতে চাচ্ছি না। এটা যদি মাঝারি কসমের হয় তাইলে দেখা যাবে বাচ্চাটার হয়তো কিছুক্ষণের মধ্যে অথবা পরের দিন কি তার পরের দিন খিঁচুনি শুরু হয়ে গেছে বাচ্চাটার, আর খাওয়া দাওয়া করতে পারছে না। খিঁচুনি মানে, খিঁচুনি হলে তো খেতে আমরা দিবই না, খেতেও পারবে না বাচ্চাটা, এরকম সমস্যা। এটা যদি খুব তীব্র আকারে ধারণ করে, সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়, হাইপক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি গ্রেড 3 হয়ে যায়, তাহলে বাচ্চাটা খিঁচুনি কন্ট্রোল ভেরি ডিফিকাল্ট, আনকনশাস হয়ে যাবে, বাচ্চা হয়তো ডেথ হতে পারে, অথবা 5 দিন 7 দিন 10 দিন চিকিৎসা চলবে, বাচ্চার দেখা যাবে দিন দিন ডেট করছে, অথবা একটু ভালো হচ্ছে আবার একটু খারাপ হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকতাম যে এই সমস্ত বাচ্চাদের বাঁচানো অত্যন্ত কঠিন এবং বেঁচে গেলে আর এক কঠিন অবস্থার মধ্যে যাওয়া লাগে।
বেঁচে গেলে কি কঠিন অবস্থার মধ্যে যাওয়া লাগে, সেটা হলো পুরাপুরি শারীরিক মানসিক প্রতিবন্ধী হয়ে যায়। শারীরিক মানসিক প্রতিবন্ধী হয়ে যায়, বাচ্চাটা ঠিকঠাক বেড়ে ওঠে না। খিঁচুনি হয়তো চলতেই থাকে, যতদিন বাঁচবে খিঁচুনি চলতেই থাকে। এরকম একটা বাচ্চার কথা মনে পড়ে। অনেক আগে আমি একদিন যখন চাকরিতে ছিলাম, আমি 2018-তে রিটায়ারমেন্টে গেছি। তার আগে যখন চাকরিতে ছিলাম, ঠিক আমার বাড়ির সামনে অটোতে করে একটা বাচ্চা নিয়ে আসলো। বাচ্চার সাথে দেখি টোপলা দিয়ে জোড়া, কি বলে যে, আমি মনে করলাম আরেকটা বাচ্চা নাকি, না এটা গর্ভফুল অর্থাৎ প্লাসেন্টা। এই বাচ্চা জন্মের পরে কাঁদেনি, এই বাচ্চাটাকে যাই হোক নেগলেক্টেড অবস্থায় ফেলে দেওয়ার মতো কোনো জায়গায় ফেলে রাখছে, অথবা হয়তো কিছুক্ষণ পরে মাটিতে পুঁতে টুতে ফেলবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে হঠাৎ করে বাচ্চাটা নড়াচড়া করছে, একটু সাউন্ড হয়েছে অনেক পরে, বেশ কয়েক ঘন্টা পরে, আল্লাহর ইচ্ছা হয়েছে। তারপর নিয়ে তারা ছুটছে। যাক, সে বাচ্চাটাকে আমি হসপিটালাইজ করি, তাকে অন্তত বেশ কিছুদিন ধরে 2-3 সপ্তাহ ধরে তাকে রাখছি হসপিটালে। তারপরে বাড়ি গেছে, খেতে পারতো না, নাকে নল দিয়ে ফিডিং করাতাম। 7 থেকে 8 মাস পর্যন্ত আমার মনে আছে তাকে ফিডিং করাইছি আমি নিজে। প্রতি 7 দিন পর পর নলটা পাল্টাই দিতাম এবং বেশ স্বাস্থ্য হৃষ্টপুষ্ট হলো। কিন্তু বাচ্চাটা এই যে দিন দিন যেটাকে বলে প্রতিবন্ধী হলে যে অবস্থা দাঁড়ায় যায়, চোখে ঠিক মতো না দেখে না, কাউকে তাকায় না মায়ের দিকে, বসতে পারে না, ঘাড় সোজা হয় না, নানান সমস্যা, আর খিঁচুনিতে মাঝে মাঝে চলে। তো যাক, এইরকম অবস্থার মধ্যে যাওয়া লাগবে। ওই জন্য বলছি একটু আগেই যে বাঁচানো কঠিন, বেঁচে গেলে আরো কঠিন অবস্থার মধ্যে যাওয়া লাগবে। যাক, আমরা যাতে এই রকম অবস্থার মধ্যে না পড়ি, এই জন্যে কিছু হালকা উপদেশ দিই। চেষ্টা করবেন হোম ডেলিভারি না করার জন্য, চেষ্টা করবেন হোম ডেলিভারি না করার জন্য। বাড়িতে ঠিক ঠিক সময় হলে আপনি অবস্থা অনুযায়ী সময় অনুযায়ী হসপিটালাইজ করবেন, হসপিটালে ভর্তি রাখবেন। হসপিটালে নিলে হবে কি, ইমিডিয়েট বাচ্চাটা ডেলিভারির পর পরে না কানলে সব ব্যবস্থা আছে, সে ব্যবস্থাগুলোর মধ্যে হসপিটাল ডক্টররা তো নেবেন, নার্সরা নেবেন। কিন্তু বাড়িতে যদি অ্যাক্সিডেন্টালি ডেলিভারি হয়েই যায়, কি করবেন? হসপিটাল থেকে অনেক দূরে। ইমিডিয়েট কান্না করার জন্য আপনি নাক গলা একটু পরিষ্কার করে দিবেন এবং মুখে মুখে রেসপিরেশন দেওয়ার চেষ্টা করবেন। মুখে মুখ ভিড়াই একটা পাতলা কাপড় দিয়ে মুখটা করে দিয়ে একটা মুখে মুখে রেসপিরেশন দেওয়া, মাউথ টু মাউথ ব্রিদিং যাকে বলে সেটা। এটা এই জায়গায় ম্যানুয়ালি তো আমি দেখাতে পাচ্ছি না। এই কাজটা করবেন। এই কাজটা না করলে আর বাড়িতে এর বাইরে আর সম্ভব তো কিছু না। যেমন আম্বু ব্যাগ, অক্সিজেন, এই জিনিসগুলা নিতে হলে হসপিটালাইজ অবশ্যই হতে হবে। হসপিটালাইজ হলে এই সমস্যাটা হয় না। হসপিটাল ডেলিভারির ক্ষেত্রে এই সমস্যাগুলা কম হয়, কমপ্লিকেশন গুলাও কম হয়। তো দর্শক, আমি চাইবো ডেলিভারিটা যেন হসপিটালে হয়। হসপিটালে হলে সব রকম ব্যবস্থা আছে, এই কষ্টগুলা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাড়িতে ডেলিভারি যত পারতপক্ষে অ্যাভয়েড করানো উচিত। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, এই আশা ব্যক্ত রেখে আরো আশা রাখি এ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।